দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের আলোচনার বিষয় ভোটের জন্য। শুধু ৭১ নয়, ৪৭ থেকে যে কোনো ভুলের ক্ষমা চাইলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া সঠিক ছিল না। এদিকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা চাচ্ছে বিএনপি। অন্যদিকে উপদেষ্টা পরিষদ পুরো বদলে তত্ত্বাবধায়কের দাবি করাকে সন্দেহজনক বলছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট লাগবে এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলেও গণভোটের জন্য বিশেষ আদেশ জারি করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? এছাড়া পলাতক আসামিরা এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না, বাদ দেওয়া হচ্ছে ইভিএম, এবং জোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের সাথে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট, আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, এবং ডক্টর রাসেদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই আজিজ ভাই আপনার কাছে, সেটা যে আমাদের আলোচনার বিষয় ভোটের জন্য। একটু ব্যাখ্যা দিব পরে কেন ভোটের জন্য। তার আগে প্রশ্ন আসি, সেটা হচ্ছে যে শুরুতে আমি বললাম যে শুধু ৭১ নয়, ৪৭ থেকে এখন পর্যন্ত ঘড়ির টাইম ধরে তিনি বলেছেন যে এই সময় পর্যন্ত ভুলের জন্য আর কি জামায়াতের আমির ক্ষমা চেয়েছেন, এবং তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধে ওই সময় পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান সঠিক ছিল না। তিনি তো ক্ষমা চাইলেন, এখন আপনারা কি বলবেন? তাহলে শেখ হাসিনা ক্ষমা চাইলে একই কথা হবে, একই কথা হবে। শেখ হাসিনা যদি বলে যে এই গণহত্যা করেছি, এটা ভুল হয়ে গেছে, ক্ষমা চাইলাম, আচ্ছা, মাপ দিবেন? দিবেন না। বিষয়টা গণহত্যার মাপ দিয়ে হয় না, গণহত্যাকারীর বিচার হতে হবে। কিন্তু দীর্ঘদিন তো একটা কথা ছিল জামায়াত ইসলামী ক্ষমা চাচ্ছিল না, ক্ষমা চাচ্ছিল না, এমন যদি তো ছিল। কারো দুঃখ দিয়ে থাকে, শর্ত আছে। আচ্ছা, ও তিনি নিঃশর্তহীন ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, শর্ত, কিন্তু আগে তো কইছে দুঃখ দিয়ে থাকলে, আপনার মনে দুঃখ দিয়ে থাকলে শর্তহীন ক্ষমা। আপনার এখন আমি হত্যা করি, করে সবার কাছে শর্তহীনভাবে ক্ষমা চাই, হবে? হবে? ফৌজদারি অপরাধের কোনো মাপ নাই, কথা পরিষ্কার। গণহত্যা তো প্রশ্নই আসে না। ২৪-এর গণহত্যার বিচার হলে ৭১-এর গণহত্যার বিচার হতে পারে। আপনি ওই সময়ে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ৪ জন মন্ত্রী ছিল জামাত ইসলামের, এবং তারা সিদ্ধান্ত নিয়ে বলেছে পাকিস্তানের আর্মিকে সহযোগিতা করবে, এবং যত নারকীয় ঘটনা ঘটেছে সব সহযোগিতা করছে জামাত ইসলাম, তাদের শাখা প্রশাখা, আলবদর, আল শামস, রাজাকার ইত্যাদি ইত্যাদি। আপনি সেই গণহত্যাকে দুঃখ, এতদিন এসে দুঃখ প্রকাশ করলে হবে? তাও আপনার মনে কষ্ট দিয়ে থাকলে। আপনার এইভাবে তো হলে হবে না, গণহত্যার কোনো মাপ হতে পারে না, এগুলো ভুল কথা। তাহলে হিটলারকেও মাফ করে দেন, হিটলারের বিচার তো এখনো হচ্ছে, তার পার্টি নাৎসি পার্টির এখনো বিচার হচ্ছে। কেন হচ্ছে? পৃথিবীতে কোন গণহত্যাকারীর বিচার মাপ হয়? গণহত্যাকারী মাপ হয়? গণহত্যাকারীর কোনো মাপ হতে পারে না, এক কথা। এবং আপনি দেখেন জামাতিরা, আমি দেখছি অনেককে যদি প্রশ্ন করেন পাকিস্তানের ইতিহাস বলেন, বলতে পারবে, ভারতের ইতিহাস বলেন, বলতে পারবে। ৭১-এর ইতিহাস বললে বলে আমার জন্ম হয় নাই, বুঝছেন না? তার মাপ হবে কেমনে? তারা রাজনীতি ধারণ করে না, ৭১-এর জামাতের রাজনীতি ধারণ করে না, মওদুদিবাদের ধারণ করে না। এই যে জামাতের আমির, আপনি চিন্তা করেন, সে বলছে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলায় ফেলবো, আমরা কোরআনের আইন বদলাবো। ভিডিও আছে আমার কাছে। কোরআনের আইন বদলাবে মানে? হ্যাঁ, কোরআনই আইন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সরকার না, তারা বলছে কোরআনের আইন বদলাবো। এক। আচ্ছা, ২ নম্বর বলছে কোরআনী আইন আনবে না কোরআনী আইন বদলাবে? কোরআনের যা লেখা আছে আইন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ চালাবে না, তারা বলছে কোরআনের আইন বদলাবো। সে বলছে ২ বলছে যে যদি প্রয়োজন হয় আমরা ভোটার ৭১ কিন্তু ২০ মিনিটের প্রোগ্রাম করছে এটার উপরে। আচ্ছা, যদি হয় তাহলে ভোটার আপনার ইয়ে করবে, এক আসন থেকে আর এক আসনে পরিবর্তন করবে, হতে পারে, কারণ তারা তো গুপ্ত, জামাত শিবির মানে গুপ্তভাবে ভোটার। ধরেন একটা সেন্টারে, যেটা ব্যাখ্যা দিয়েছে, একটা সেন্টারে ১০,০০০ ভোট, সেখানে জামাতের কোনো পাস করার সম্ভাবনা নেই, কিন্তু আরেকটা সেন্টারে ধরেন ৮,০০০ বা ১০,০০০ ভোট কম আছে, ওইখানের ভোটার
এই 10,000 ভোটার ওইখানে ভোটার বানাবে, গুপ্তভাবে ভোটার বানাবে, সেখানে ভোট দিয়ে জামাতের, এই জন্য সিলেক্টিভ কিছু সিটে এইভাবে পাশ করাবে। এগুলো চাইলে কি সম্ভব? এটা কি মানে আদতে সম্ভব এরকম? বিষয়টা হলো গ্রামে এখনো ভোটার হচ্ছে, আচ্ছা, কয়জনকে কে দেখে। আর গুপ্ত শিবির, ঢাকা ইউনিভার্সিটির এখন ভিপি হয়েছে না লাকসুর, সে হেলমেট বাহিনী ছিল না, তো ধরছে, বুঝতে পারছেন? পারে নাই তো। ধরেন একটা দেশে ধর 10,000-এর জায়গায় 5,000 ঢুকাই দিল, যে এনাফ 5,000 ঢুকাই দিল, অর্থাৎ জামাত ইসলাম মরিয়া হয়ে গেছে। তার বিপরীত তাদের কোনো প্রস্তুতি নাই। অর্থাৎ আমরা নিশ্চিন্তে জামাত যদি ক্ষমতায় আসে আমরা আফগানিস্তান, কাদের প্রস্তুতি নেই? বিপরীত কোনো রাজনৈতিক দলের তাদের মোকাবেলা করার মতো কোনো প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি না। সব আকাশের উপর দিয়ে প্লেনের মতো ভাসতেছে। আর জামাত ঘরে ঘরে যাচ্ছে, ব্যস্ত দিতেছে, আপনার যত চিকিৎসা লাগে দিচ্ছে, কোনো খেদমত লাগলে করতেছে। আজিজ ভাই, এই কথাটা মানে প্রায় শুনি আর কি, মানে ব্যস্ত দিচ্ছে, এটা কিভাবে দিবে? ব্যস্ত দেয় কিভাবে? এটা মানে ব্যস্ত শোনেন, আমি আগেও বলেছি, জামাত বলতেছে, এই যে আমার কাছে বহু ভিডিও আছে, আপনি চ্যালেঞ্জ করলে আমি ভিডিও দেখায় বাজায় দেব। বলতেছে যে জামাতকে যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় তাহলে বেস্তে যাবেন। এখন বলেন, আল্লাহ ব্যস্ত দোজক তৈরি করেছে, আল্লাহ ব্যস্ত দোজক মেনটেন করে, আল্লাহ বিচার করবে। ব্যস্ত দোজক আল্লাহ আপনাকে বিধি মোতাবেক হবে, কোরআন সুন্নাহ, অন্যায় ন্যায় অন্যায় বিচার করবে আল্লাহ, ব্যস্ত দোজক আপনার দিবে হলো আল্লাহ। জামাত এখন আগে দিচ্ছে, যে এই কথা বলে সে তো শিরক করতেছে, তার তো ওই সময়ই তার দোজক বরাদ্দ হয়। আচ্ছা, একটু আমাদেরকে রহিম প্রিন্স আপনি একটু বলেন যে এই যে মানে ক্ষমা চাওয়ার বিষয়টি, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এর আগেও তো তারা ক্ষমা চেয়েছিলেন, এই সময়ে এসে আবার ক্ষমা চাচ্ছেন, ফলে তিনি যেটা বললেন যে গণহত্যার আসলে কোনো ক্ষমা নেই, ফৌজদারি অপরাধের কোনো মাফ নেই, সেই জায়গাটা আপনাদের অবস্থান কি, আপনার দলের বা আপনাদের? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, আজিজ ভাই যে কথাগুলো বলেছেন খুবই যথার্থ, কিন্তু আমি যদি খুব ছোট ছোট করে বলি, প্রথমত যে দলটির কথা বলছেন, অভিযোগটা কি? আমি যদি অনেক বড় দিকে না তাকাই, দুইটা অভিযোগ যদি বিবেচনা করি। একটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা, সে রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, পলিটিক্যাল ডিসিশন। হ্যাঁ, এটা ওনারা বলেন। হ্যাঁ, এটাই। সুতরাং এই রাজনৈতিক ডিসিশনের কারণে তারা যে গণহত্যা, হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে। তাহলে আপনি অন্য আলোচনাগুলো বাদ দিলাম, তার অন্য ইতিহাস, পরে রক কাটা থেকে শুরু করে তার সুবিধাবাদী রাজনীতি, এগুলো বাদই দিলাম। তাহলে যদি কেউ প্রথমে এই ব্যাপারে তাকে উপলব্ধি করতে হয়, তাহলে সাধারণ মানুষ কি দেখতে চাইবে? প্রথমে দেখতে চাইবে তুমি তোমার ওই যে রাজনৈতিক সিদ্ধান্ত যে ভুল ছিল কিনা, তাহলে সেটা তো আগে নিজেকে বলতে হবে। এটা হচ্ছে প্রথমত। আমি ক্ষমা চাওয়া পরে আসছি। এই যে এত বড় বিভিন্ন সময় বলে মনোকষ্ট দিয়ে থাকলে ... কিন্তু কখনো ওই সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত তাদের ভুল ছিল এটি কখনো শুনেছেন আপনি? আমি অন্ততপক্ষে শুনিনি, অন্যরা থাকলে বলতে পারেন। তাহলে তো সে যে ওই রাজনৈতিক অপরাধে তো অপরাধী, আর তার যে অনিবার্য পরিণতি, সে যে যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে, যুদ্ধ অপরাধের ক্ষমা তো হয় না। কোথায় হয়েছে? যে উনি তো অনেকগুলো উদাহরণ দিলেন, আপনি ওটা বাদ দেন। আমি দেখলাম যে আমাদেরই এই দেশের এই যে বিচার কাজ চলছে, কালই না পরশু দেখলাম যে আমাদেরই একজন উকিল সাহেব বলছেন যে যিনি মামলা করেছেন তিনি যদি ক্ষমাও করে দেন, কিন্তু ওনারা যে অপরাধ সংগঠিত করেছে তার বিচার রাষ্ট্রই করবে। না, এটা তো আইনেই আছে, আমি ক্ষমা করে দিল রাষ্ট্র তখন দায়িত্ব নেবে। আমি তাহলে জিনিসটা সহজ। আচ্ছা, তাহলে আমি বলছি, তাহলে এবার দেখেন, তাহলে পয়েন্ট দুইটা। প্রথমত, সে যে রাজনৈতিক ভুল ডিসিশন, ধর্মের নাম করে যে রাজনীতি করেছে, যে ভুল ডিসিশন একটা দেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে তার অবস্থান। এবং খালি অবস্থান না, সে যে রাজাকার, আলবদর, আল-শামস তৈরি করেছিল, তারা কিন্তু পাকিস্তানি বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা করেছিল। তারা 14ই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী হত্যা এবং অন্য গণহত্যা সরাসরি তারা তালিকা করে বাড়ি দেখায় তারা এটাকে সংগঠিত করেছিল। যার জন্যে যখন স্যারেন্ডার করে, আপনি দেখবেন স্যারেন্ডারের সময় পাকিস্তান বাহিনীর সাথে তার সব অক্সিলারি ফোর্সেরও স্যারেন্ডারের তালিকায় আছে। তারা কি সিগনেচার করেছিল? সিগনেচারের তার দরকার হয় না। করেছিল কেন? এই করেছিল ওই যে কি বলে যে পাকিস্তানি বাহিনী করেছিল উইথ দেয়ার অক্সিলারি ফোর্স। অক্সিলারি ফোর্স মানে কি? তার পলিটিক্যাল গুরু জামাত ইসলাম। তাহলে তারা তো অলরেডি
মানে ওই যুদ্ধ অপরাধের দায়ে এখন কি আপনি পাকিস্তানের তারা এসে যদি বাংলাদেশে নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করতে চায়, নতুন করে রাজনীতি করছে, আপনি কি করতে দেবেন? দেওয়াই তো উচিত না, তাহলে দেওয়াই উচিত না। তাহলে সেই জায়গাটার তো নাই, মানে সেই হিসাবে তো তার রাজনীতি করার অধিকারই থাকে না। আর যেটা যে কথা বলেছে অন্তত পক্ষে ধরে নেন, আমি জেনারেলি বলছি, ওই কোনো দল বাদ দেন, কোনো দল পলিটিক্যালি মিস্টেক যদি হয়, কোনো কিছু হয়, সে যদি বলে জনগণ তার ডিসিশন নেবে। কিন্তু যে যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে এবং মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, শুধু বিরোধিতা না, এই যে এই ধরনের অসংখ্য গণহত্যা সংগঠিত করেছে, যুদ্ধ অপরাধের দায় করেছে, সুতরাং এইখানে ওইটা কি বলল না বলল তাতে কিছু আসা যায় না। আর যে কথাটা বলেছে তাতে তার রাজনৈতিক মিস্টেক সে যে করেছে সেইটাও স্বীকারোক্তি বোঝায় না, অন্য কিছু বোঝায় না। সুতরাং যে দীর্ঘদিন ধরে যে বিচার কাজ আমাদের একসময় চলমান ছিল, এখন হয়তো বন্ধ হয়ে গেছে, সেইটাকে অব্যাহত রাখা দরকার। যদি বলেন আইনের শাসন রক্ষার জন্য দরকার, এবং তারা বিচারের মুখোমুখি না হয়ে যদি অন্য কোনো বিচারের কথা বলে, আসলে সেইটা তো যথাযথ হয় না। জি, আমি একটু যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিমন, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রায় বলা হয় যে তারা ৭১-এ হয়তো পাকিস্তানের পক্ষে ছিলেন, এটা তাদের ভুল ছিল, সিদ্ধান্ত সঠিক হয়নি, এবারও তারা বলেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ গণহত্যা, যুদ্ধাপরাধ বা ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি যা আছে, এগুলো তারা স্বীকার করে না। তারা বলেন যে না, তারা এগুলো করেননি, তবে ওই সময় তাদের একটা সিদ্ধান্ত ছিল, তারা পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে তারা তো কোনো অপরাধী করেনি, তারা যেটা বলে আর কি। ধন্যবাদ আপনাকে। আলোচকদের কথা শুনলাম, তাদেরকে ধন্যবাদ। পাকিস্তানি বাহিনী যে মানবতা বিরোধী অপরাধ করেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়, আপনার বাড়ি, আমার বাড়ি, ওনার বাড়ি চিনল কিভাবে চিনল? তাদেরকে তো চিনিয়ে দেওয়া হয়েছে, কেউ না কেউ তো চিনিয়ে দিয়েছে। তো এই কেউ না কেউ কেন, ওই যে সহায়ক বাহিনী, আচ্ছা, অক্সিলারি বাহিনী, ফোর্স, সহায়ক বাহিনী, একটা বেলুচিস্তান থেকে বা পাঞ্জাব থেকে বা অন্য অন্য জায়গাতে, মানে পাকিস্তানের নানা প্রভিন্স থেকে যে সমস্ত সৈনিকরা এসেছিলেন, তারা এখানে যে হত্যাযজ্ঞ সংগঠিত করেছেন, ধর্ষণকাণ্ড সংগঠিত করেছেন, এই রাস্তাঘাট চিনিয়ে দেওয়া, মানুষজনকে চিনিয়ে দেওয়া, টার্গেট কিলিং করানো, এখানে তো মানে কাউকে না কাউকে করতে হয়। তো যেমন পুলিশের যেমন সোর্স থাকে না, আচ্ছা, তাদের মাধ্যমে তো ক্রিমিনালসগুলোকে ধরা হয় ইত্যাদি, এবং বা অনেক সময় সোর্সগুলোকে দিয়ে পুলিশ অপকাণ্ডও করে, মানে অপব্যবহারও করে, অন্যদেরকে হয়রানি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দুর্বৃত্তপনা করার জন্য করতো। এটা তো মানে গত 15 বছর আমরা পুলিশ সম্পর্কে অনেক অভিযোগ জানি। তো এটার জন্য একটা মানে মূলত সোর্সদেরকে দায়ী করা হয়, সোর্সদের ব্যবহার করা হয়। ওই সময়তে ওই যে দুটো বাহিনীর কথা বলেন, কি বলে, রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী, নিঃসন্দেহে তাদের কাজটা তো এটাই ছিল। মানে তাদের তো মানে পাকিস্তানকে প্রোটেক্ট করা বা রক্ষা করা। দ্য আদার হ্যান্ড, যারা পাকিস্তান, মানে তাদের ভাষায় তৎকালীন তাদের যে ন্যারেটিভ, তাদের যে অবস্থান, পাকিস্তান ভাঙার বিপক্ষে যারা অবস্থান নিয়েছে বা পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির জন্য যারা কাজ করছেন, লড়াই করছেন, যুদ্ধ করছেন, তাদেরকে ধরিয়ে দেওয়া, তাদেরকে মানে তাদের ভাষায় শাস্তির আওতায় আনা, সোজা কথা। মানে অল অ্যাকশনস ওয়েন্ট ইন ফেভার অফ মানে পাকিস্তানি রেজিম, পাকিস্তানি অকুপাইড ফোর্সেসদের, তাদের পক্ষে গেছে। তো এটা আসলে দায় এড়ানোর কোনো সুযোগ থাকে না। একেবারে আপনি যে কোনো ব্যাখ্যা দিলেই এটার দায় তারা কেউ এড়াতে পারেন না ওই সময়টিতে। এখন কথা হচ্ছে সেটা তো সংগঠনগতভাবে, মানে এই দায় সংগঠনগতভাবে দায় এড়ানোর সুযোগ তো খুব কম। কারণ এই লোকগুলো তো আপনার হাওয়াই বাহিনী না, এটার মধ্যে কেউ না কেউ তো যুক্ত ছিলেন। পাকিস্তান হানাদার বাহিনীর যদি যুদ্ধাপরাধের জন্য যদি বিচারের দাবি হয়ে থাকে, সেই বিচারটা তো মানে হোয়াট এভার, তারা মানে সারেন্ডার করেছেন, ৯৬,০০০ মানে যুদ্ধাপরাধীদের বিচার হবে। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান তো বললেন যে প্রতীকীভাবে কিছু লোককে বিচার যে কোনোভাবেই হয়নি, এবং ফাইনাল ডিসিশন হলো শেখ মুজিবুর রহমানের আমলে যে পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের বিচার করবে।
তার মানে বিচার যদিও করেনি কিন্তু বিচার করবে এমন একটা বিষয় তো ছিল, তাই না? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এতদিন ধরে একটা কথা কিন্তু চলছিল যে জামায়াত ইসলামী ৭১-এর যে ভূমিকা তাদের ছিল, সেই ভূমিকার জন্য তারা ক্ষমাও চাইলো না, মাফও চাইলো না, Right. কিন্তু এখন তারা চাইলো। এটা তো আমি আসলে পুরো নিউজটা শুনি, এর মধ্যে আবার একটু যদি কিন্তু মানে আমাদের আজিজ ভাই যেটা আজিজ ভাই বললেন যে এটা মানে এটা যদি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। জি, নিঃশর্ত না অথবা যদি না, আর একটু রিপন ভাই, সে তো যদ্দূর দেখলাম বলছে ৪৭ থেকে এই পর্যন্ত যদি কষ্ট দিয়ে থাকি, ওটা মানে যদি ৭১ তো ৪৭ বলে থেকে ৭১ পর্যন্ত ৭১ তো পলিটিক্যাল ৭৪ ডিসিশন এবং সেই এখন ডিসিশন নিয়ে তো পর্যন্ত কোনো কথা বলেছে মানে বলে মনে তাদের হয় না। ভুলের জন্য ভুল মানে হ্যাঁ, তার সংগঠনগতভাবে তারা মানে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ৭১ মানে ৪৭-এর তো এইটা একাডেমিক্যালি যেটা আলোচনা হয়, যখন এন্টায়ার এই অঞ্চলের তৎকালীন পূর্ব পাকিস্তানের বা তৎকালীন পূর্ব বাংলার মানুষরা যখন পাকিস্তান সৃষ্টির পক্ষে ছিল, ইনফ্যাক্ট তখন জামাত ইসলামী তারা পাকিস্তান সৃষ্টির বিপক্ষে ছিল। মানে যেটা আমরা অনেক সময় আলোচনা করতাম যে জামাত সবসময় একটা ভুল রাজনীতির পেছনেই ছিল। ভুল রাজনীতিটা ছিল ক্রিয়েশন অফ পাকিস্তান, মানে এটার বিরোধিতা করা তখনকার সময়। ক্রিয়েশন অফ বাংলাদেশ, যখন এন্টায়ার বাংলাদেশের মানুষ ক্রিয়েশন অফ বাংলাদেশের পক্ষে, তখন এটার বিপক্ষে গিয়েছে। এবং ভেরি ইন্টারেস্টিং, আপনার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের সাথে যৌথভাবে আন্দোলন করে আওয়ামী লীগকে বেগবান করে বিএনপি তৎকালীন বিএনপি সরকারকে মানে কি বলে বিব্রত করার জন্য তাদেরও ভূমিকা ছিল। এবং আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতা আসার পরে, এটা আমি জাপানে একটা সেমিনার ছিল, সেই সেমিনারে আমি কথাটা উল্লেখ করেছিলাম মেইনলি। ওখানে একটা একাডেমিক সেমিনার ছিল। তো সেখানে সেটা হলো যে আপনার আওয়ামী লীগ ওই সময় ৯৬-তে ক্ষমতা আসার পরে মানে যাদেরকে বিচারের সম্মুখীন করলো, অর্থাৎ বিচার প্রক্রিয়াটা শুরু করলো, খেয়াল করতে হবে সেটার কিন্তু পেনাল্টি তারা পরবর্তীতে পেয়েছেন। তাদের মধ্যে যারা ফাঁসিতে যাদের মৃত্যুবরণ হয়েছে, যেই অপরাধের মানে অভিযোগে, সেই অভিযোগটা তাদের বিরুদ্ধে সত্যি ছিল কিনা, অথবা তারা সেই অপরাধটি সংগঠিত করেছিলেন কিনা, আইনের সমস্ত বিচার বিশ্লেষণে তারা নিরপরাধ ছিলেন কিনা, সেটা একটা জুডিশিয়ারি ইস্যু। কিন্তু আমি বলতে চাচ্ছি তারা যে ভিকটিমটা হলেন, মানে তাদের মানে বক্তব্য অনুযায়ী, অর্থাৎ তারা যে এই হত্যা কি বলে আপনার ফাঁসির আদেশের শিকার হলেন তাদের নেতৃবৃন্দ, সেটাও তো আপনার ওই ৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করা। আমি বলছি ক্ষমতায় আসতে সাহায্য করা, ওইটাও কিন্তু মানে তাদের মানে যে পর্যন্ত ভুলের কথা, ওটা তো আর বলেননি যে তার ৯৬ ভুলটা তো তারা তো এই পর্যন্ত টোটালটাই টেনেছেন। আমি যেটা মনে করে দিতে চাই আপনার দর্শকদেরকে, যেটা আমি বহু বছর আগে জাপানে একবার একটা সেমিনার আলোচনা আমি একটা পেপারে বলেছিলাম, সেটা হচ্ছে যে ৯৬-ও তাদের একটা বড় ভুল ছিল, মানে ৯৩, ৯৪, ৯৫ বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আসার পথ প্রশস্ত করে দেয় ইত্যাদি ইত্যাদি। তো আদারওয়াইজ সিচুয়েশন কুড হ্যাভ বিন ডিফারেন্ট, অন্যরকম পরিস্থিতি হতে পারতো। এখন কথা হচ্ছে রাজনীতিতে আসলে ভুল স্বীকার করার মধ্যে আই ডোন্ট ফাইন্ড এনি রং। ভুল স্বীকার এবং সেটা সিনসিয়ারলি করতে হবে। ধরেন আপনারা সাংবাদিক, রাজনীতিবিদ যারা আছেন, আপনারা ধরেন ক্ষমাই করলেন, তো পাকিস্তান ক্ষমা করার জন্য এটা তো রাজনীতিকদের কাজ না। আপনি এটা অন বিহাফ অফ দ্য পিপুল, আমি একটা পার্টি করি, আমি কি ক্ষমা করে দিলে ক্ষমা হবে? উনি সাধারণ মানুষকে তো আপনারা রিপ্রেজেন্ট করেন না, আপনি তো জনপ্রতিনিধি। আমি আপনাকে একটা কথা বলি, এটা আমার একটা মানে এটা আমার একটা রিসার্চ ফাইন্ডিংস। অ্যাক্টিভ পলিটিক্স করেন যারা, আচ্ছা অ্যাক্টিভ পলিটিক্স যারা করেন, সেটা যেই দলে করুন না, তাদের সংখ্যাটা, হ্যাঁ কমিউনিস্ট পার্টি অথবা কোনো রিলিজিয়াস মানে বেস কোনো পার্টি, তাদের সংখ্যাটা খুব সিলেক্টিভ। বাট অন্যান্য মানে মাল্টিক্লাস পলিটিক্যাল পার্টি, তাদের এখানে কিন্তু খুব মানে আমি পার্সেন্টেজটা এক্স্যাক্টলি উল্লেখ করতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই যে পার্সেন্টেজটা যে একেবারে ৪০-৫০% এরকম না, কিন্তু আচ্ছা এটা হচ্ছে যখন আপনি খুব ভালো কাজ করবেন, ভালো রাজনৈতিক মানে ন্যারেটিভ নিয়ে আসবেন, জনগণের পক্ষে যখন অবস্থান নেবেন, তখন ওই বলে যেটা বলে ভাসমান ভোটাররা নাকি, যারা নট ইয়েট ডিসাইডেড বলা হয় না, ফ্লোটিং ভোটার, যারা আসলে
নট কোনো ইয়েট দলকে ডিসাইডেড প্রতিনিধিত্ব কোন করে না। দলকে ভোট দেব, নট ইয়েট ডিসাইডেড। তখন জি ওই জাতীয় লোকরা যখন ডিসাইড করে ফেলে তখনই একটা দলের ভাগ্য আসলে তখনই নির্ধারণ হয়। আসলে মানে ভারসাম্যটা কোন দিক যাবে বা হ্যাঁ। কারা জিতবেন কারা পরাজিত এগুলো ডিসাইড হয়ে যায়। তাহলে যদি বিষয়টা এরকমই যদি হয়, মানে এরকম যদি হয় না, এরকমই হয়, তাহলে আমি, আপনি বা উনি এই বিশেষ বিশেষ কোনো দল, তারা তাদের নেতারা যদি আপনি বলেন যে মানে ক্ষমা কর, এটা বিষয়টা তাদের না, ইট ইজ অ্যাবসলিউটলি ইট ইজ দ্য পিপল, জনগণের একটা সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপার আছে। ওয়েল, এবং এখন আপনি বলবেন জনগণ সিদ্ধান্ত কি দেবে? জনগণ সিদ্ধান্ত থ্রো ভোট দিতে পারে। আমি যে কথাটি বলতে চাই, শুধু আওয়ামী লীগের বক্তব্য দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ ৭১, রাজাকার, আল বদর, আল শামস, নানাবিধ মুক্তিযুদ্ধ বিরোধী নানান কথাবার্তা বলতো এবং নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, কিন্তু কাজটা করতো সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। যার জন্য আজকে যে জামাতের যে মানে জামাতের যে তাদের যে ভুলের কথা যেগুলো বলছেন, তারা যে মানে যে সমস্ত মানে মানে হিউম্যানিটির বিরুদ্ধে যে ক্রাইমগুলো করার তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেগুলো চাপা পড়ে গেল অথবা গৌণ হয়ে যাচ্ছিল মানুষের মনে। কারণ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আমাকে কয়েকটা সেকেন্ড দেবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যখন টাকা পাচার করে, মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার হয়ে যখন মানুষকে গুম করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আপনার কণ্ঠকে রোধ করে অথবা অপোজিশনকে ইনহেলেট করে, তাকে ধ্বংস করে দেয়, দ্যাট ওয়াজ নট দ্য স্পিরিট অফ দ্য মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মানে তো একটা বাংলাদেশের সংবিধান, সেই জিনিসটার সাথে তো একেবারে সাংঘর্ষিক ছিল। ফলে মানে মানুষ দেখেছে এটার নাম কি মুক্তিযুদ্ধের চেতনা, ও মাই গড। তখন আস্তে আস্তে জামাতের যে মানে বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই 71-এ বা পরবর্তীতে যেটি হোক না কেন বিশ্ববিদ্যালয়গুলোতে রক কাটা বা ইত্যাদিতে যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো ক্রমাগতভাবে গৌণ হয়ে উঠল এবং ক্রমাগতভাবে গৌণ হয়ে ওঠার কারণে, এবং তারা দেখবেন ডাকসুতে বিশেষ করে ভালো ফলাফল করেছে, ডাকসুতে রাকসুতে চাকসুতে যে ভোটগুলো হলো, সেদিন পর্যন্ত তারা কিন্তু নিজেদের সংগঠনের নামে কিন্তু ইলেকশনটা করতে পারেননি। তাদেরকে জোট বা নানা ধরনের আবরণে আচ্ছাদিত হয়ে তাদেরকে করতে হয়েছে। সেজন্য আপনি ওটাকে যদি আপনি ফাইট আউট করতে চান, তার জন্য আপনাকে অনেক বেশি ভালো রাজনীতি, অনেক বেশি ভালো সুশাসনের প্রতিশ্রুতি দিতে হবে। সেটাই আমরা চাই, সেটা আমরা করতে চাই। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শকরা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম ভোটের জন্য। আমি যেতে চাই একটু শুরুতেই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে, সেটি হচ্ছে যে একটু সনদ নিয়ে একটু আলোচনা করতে চাই। আলোচনা হয়েছে, তারপরও আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে একটি দল সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। আমার মনে হয় এটা এনসিপিকে তিনি ইঙ্গিত করেছেন, যদিও ওই সনদে আপনারা কিন্তু কোনো স্বাক্ষর করেননি। মানে স্বাক্ষর করে আপনারা করলে আগাইতেন, আর করেনে পিছিয়ে গেছেন। বিএনপি স্বাক্ষর করেছে, বিএনপি এগিয়ে গেছে, বিষয়টা কি এইরকম কিনা? না, আমার বিবেচনায় এখানে আগানো পেছানোর ব্যাপার নাই। এই কারণ আমরা কিন্তু প্রথম দিন থেকেই একেবারে প্রথম দিন মানে ডে ওয়ান থেকে আপনার একটা অবস্থান ছিল, আমাদের যে আদর্শিক অবস্থান, আমরা সেই আদর্শিক অবস্থানে আছি। আচ্ছা, যার জন্য দেখবেন এই আদর্শিক অবস্থানের কারণে ওই যে বললেন যে বিএনপি অন্যদের সম্পর্কে যেরকম বলছে, আমার বিবেচনায় আমাদের সম্পর্কে বলার কোনো সুযোগ নাই। কারণ অন্যদের সম্পর্কে সুযোগ পাচ্ছে তারা তো আসলেই নানা অজুহাত খুঁজছে বা তারা বিশেষ কিছু হাসিল করতে চায়, কিন্তু আমাদের কথা পরিষ্কার ছিল একেবারে ডে ওয়ান থেকে। সেটা ছিল কি, আমি ওই কথাটা না বললে যে আগানো পেছানো বলছেন, তো আমি এটা কোনো সমস্যা মনে করি না। কেন? আচ্ছা, কারণ তার আগে একটু ছোট করে বলি। দেখেন, আমরা এই যে বৈঠকগুলো করলাম, তন্ত্রপক্ষে 3টা অর্জন করেছি, ব্যাখ্যা ছাড়া বলি। একটা হচ্ছে রাজনীতিতে মুখ দেখা দেখি ছিল না, তো সেটা একটা কালচারাল ডেভেলপমেন্ট হয়েছে। 2 নম্বর, পরস্পরকে জানা বোঝা করা গেছে, কার কি আইডিয়া, কে কিভাবে নিজে আগায় পেছায়, এটা বোঝা গেছে, এটা আলোচনা হইল না। 3 নম্বর হচ্ছে এই যে আপনাদের প্রচার মাধ্যমের কল্যাণে দেশবাসী কিন্তু কার কি অঙ্গীকার, কে কি চায় সেটা জানতে পেরেছে। তো এখন একটা বড় কাজ হবে ওই যে যেটা জনগণ জেনেছে, আমি একজন রাজনৈতিক দল হিসাবে বা দলের কর্মী হিসাবে আমি আমারটা রক্ষা করব কিনা। যদি এইটাই করতে পারি তাহলে এই ধরনের কাজের সফলতা হচ্ছে সেখানে। তো এইখানে আমরা পরিষ্কার করে যে কারণে করি না, এটা জানেন, পুরনো এত আলোচনা আমি করতে চাই না, যে সেটা হচ্ছে যে
সংবিধান আমরা বলেছিলাম যে ঐক্যমত্য মানে যতটুকু হয় সেইটাকে ঐক্যমত্য ধরেন। আপনি নোট অফ ডিসেন্ট দেবেন, ঘোরতর দ্বিমতকে আবার একমত ধরবেন, এটা কোনো দিনও হয় না। দেখবেন এখন এই জন্যই অনেক জটিলতাগুলো থেকে যাচ্ছে। যদি সেইটুককে ধরা হতো তাহলে কোনো ঝামেলাই ছিল না, অবশ্যই সবাই মিলে এসে থাকতে পারতাম। এবং বাস্তবায়ন পদ্ধতি হিসেবে আমরা দুইটা বলেছিলাম যে যেগুলো এখনই বাস্তবায়ন করা যায়, আইন পারমিট করে এক্ষুনি করেন, আর যেগুলো সংবিধানের সাথে জড়িত আপনি রেখে দেন, আগামী সংসদ নির্বাচন হলে নির্বাচিত সংসদ করবে, তারপরে মৌলিক পরিবর্তনের জন্য গণভোট দরকার হলে, ইতিমধ্যে গণভোট আমরাও চেয়েছি যে গণভোটটা দরকার, তখন গণভোট তখন করলে হবে, কিন্তু তার আগে এটা অপ্রয়োজনীয়। তো এই আদর্শিক জায়গা থেকে যখন কোনো জায়গায় সরে নাই এবং ঐক্যমত্য কমিশন, তারা আমি বলবো যে এক ধরনের একেবারে শেষ দিনে, কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা কি গণভোট চেয়েছিলেন? কোনটা গণভোট কি আপনারা আমরা মনে করছি গণভোটটা এই মুহূর্তে যেটা এটা অপ্রয়োজনীয়। আচ্ছা, আমি বলেছি যে আপনার সংসদ ধরে নেন তারা সংবিধান পরিবর্তনের কতগুলো কাজ করলো, যে আমি এইগুলো করব, তার মধ্যে কতগুলো মৌলিক পরিবর্তন যদি করে তার জন্য কিন্তু গণভোট প্রয়োজন, তখন গণভোট করব যখন প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে গণভোটের কোনো লিগ্যাল বেজই নাই, অপ্রয়োজনীয়, যার জন্য আমরা বলছি এখন প্রয়োজন না। কিন্তু এখন যারা চাইছে তারা দেখবেন যে উদ্দেশ্যটা কি। প্রথমে 106 এই যে পরামর্শ নিয়ে সরকার গঠন করেছে, এই কিন্তু প্রথমে ভূমিকায় লেখা ছিল, এখন কিন্তু এটা বাতিল করে দিয়েছে, মানে এইটাই ধরতে চায় না। আচ্ছা, তাদের অবচেতন মনে বক্তব্য কি, ওই যে বললেন যে যারা এখনো স্বাক্ষর করেনি, আশা করছি, আমি তো ধারণা করি যে করবে, তারা এটা বার্গেনিং করে করবে। তারা কিন্তু ডিফ্যাক্টো 72-এর সংবিধান বাদ দিয়ে সংবিধান 2026 লিখতে চায়। তার মানে আমরা যেটা সংবিধানের আপডেট করার জন্য যা যা সংশোধন করা দরকার সেইটা করতে চাই, আর তারা এই সংবিধানের খোল নলচে পাল্টে দিতে চায়। তা আমরা তো তার সাথে শুধু স্বাক্ষর তো করি নাই, সে তো বটেই, এটা যথার্থ করেছি। বরঞ্চ যদি এখন কেউ খোল নলচে পাল্টে ফেলে মুক্তিযুদ্ধকে আরো বিতর্কিত করতে চায় এবং মুক্তিযুদ্ধের বিপরীতে যদি 47 বা 24 দিয়ে মুক্তিযুদ্ধকে পুনর্স্থাপিত করতে চায়, এটা তো রুখে দাঁড়াইতে আমরা জনগণকে আহ্বান জানাবো। এছাড়া আমাদের সামনে কোনো পথ থাকবে না। কিন্তু আমি মনে করি এটা আগানো পেছানোর কোনো ব্যাপার নেই। আমরা বলেছি, জনগণের সামনে যে অঙ্গীকার করেছি আমরা সেই ধারায় আগায় যাব। সরকার এখন উচিত আর 1 সেকেন্ড দেরি না করে, সময় কিন্তু 3 মাসের অল্প একটু সময় আছে, তারা যে নির্বাচনের কথা বলছে, সুতরাং নির্বাচন অভিমুখে আমাদের সকল কার্যক্রম মানে নির্দিষ্ট করা দরকার। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন প্রধান ভূমিকা পালন করবে, সরকার তার সহায়ক ভূমিকা পালন করবে। আর ন্যাচারালি সরকার বলতে আমরা বুঝবো যে এমন একটা সরকার ওই সময় দেখতে চাই, হ্যাঁ যারা আছেন, যদি আমাদের আপিল বিভাগ নতুন কিছু রেস্টলের জায়গায় এই সময় না হয়, আমরা নতুন কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না। আমরা চাই এই সরকারের নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ আচরণ করতে হবে, তার জন্য যা যা করা দরকার এই সরকারকেই করতে হবে। তাহলে আমরা নির্বাচনের পথে হাঁটতে পারবো এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের পথে হাঁটার কাজটা করতে পারবো। কোনো অল্টারনেট কিছু নাই। এখানে যদি অন্য অন্য প্রশ্নগুলো নিয়ে আসি, তাহলে এই পুরো কাজকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করবে, প্রকারান্তরে গণভোটকেই, এই গণ অভ্যুত্থানকে সংকটে ফেলবে। আর মনে রাখা দরকার, দেশি বিদেশি অপশক্তি, পতিত শক্তি, তারা কিন্তু যে সময় যে কোনো সময় সংকট তৈরির জন্য বসে আছে, তারা যাতে সংকট তৈরি না করতে পারে, সুতরাং আমাদের নির্বাচনের পথে হাঁটার কাজটাই করতে হবে। আচ্ছা হবে। জি, এম আজিজ ভাই, আপনার কাছে আমি আসবো। যেহেতু গণভোট নিয়ে আসলো, আপনি দেশি বিদেশি নিয়ে একটু বলেন, আমি একটু যেতে চাই রিপন ভাই আপনার কাছে। সেটি হচ্ছে গণভোট নিয়ে যেটা ভাই বললো যে এটার প্রয়োজন নেই আর কি এই মুহূর্তে। গণভোট আসলে কখন হয়? যতটুকু আমরা দেখি যে সংসদে যখন আপনারা যারা রাজনীতি করেন, এমপিরা কোনো বিষয়ে একমত হতে পারেন না, তখন এটা গণভোটের আয়োজন করা হয়। এখন তো সংসদই নাই, তাহলে গণভোটটা আয়োজনটা আসলে কিভাবে করবে? আর গণভোট আয়োজনের যে বিশেষ আদেশ জারি, সেটা আমি শুরুতে বলেছিলাম যে এটা কে দিবে, রাষ্ট্রপতি দিবে নাকি প্রধান উপদেষ্টা দিবে? আপনারা তো গণভোট চাচ্ছেন, নির্বাচনের দিন একসাথে হয়ে যায়। ধন্যবাদ। গণভোটটা শুধুই যে আপনার পার্লামেন্ট থাকলে বা ওখান থেকে এন্ডোর্সমেন্ট নিয়ে যে গণভোট হবে, নট নেসেসারি। পার্লামেন্টের বাইরে, মানে পার্লামেন্ট যখন ছিল না তখনও কিন্তু গণভোট হয়েছে, হয়নি তা না। 3 বার হয়েছে আমাদের দেশে, আমরা দেখেছি। এখন আমি যেটা বলতে চাই সেটা যেটা সংবিধানে নেই, সংবিধানে নেই, বাট ইমিডিয়েটলি এক্সিকিউশন দরকার। এখন তো আপনি পার্লামেন্টে নাই, আপনি কি করে এটা র্যাটিফাই করবেন? সেটাই প্রশ্নটা সেখানে। আপনার তো পার্লামেন্ট নাই। আচ্ছা, যদি আপনার পার্লামেন্ট না থাকে, তাহলে আপনি এটাকে কিভাবে র্যাটিফাই করবেন? র্যাটিফাই করতে পারেন থ্রু উইল অফ দ্য পিপল, জনগণ অভিপ্রায়। জনগণ অভিপ্রায় তো পার্লামেন্টের 300 মেম্বার অনেক বড়, মানে সুপ্রিম সোজা কথা। তো সুতরাং সেই জন্য আপনার এই যে ওনারা যে বিষয়গুলো সংলাপে অংশ নিয়েছেন, সংলাপিত বলেন আপনার, এটা নাকি
আলোচনা সভা ও যাক, মানে আলোচনা, ঐকমত্য কমিশনে, হ্যাঁ, ঐকমত্য কমিশন, ঐকমত্য কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, জি। তারা যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনার মধ্য থেকে এমন অনেক বিষয়গুলো যে এসেছে যেই বিষয়গুলো আসলে সংবিধানের সাথে যায় না বা সংবিধানে উল্লেখ করাও ছিল না। এখন ওগুলো যদি আপনি নির্বাচন আগে যদি সুনির্দিষ্ট করতে চান তাহলে তো আপনাকে গণভোটে যেতেই হবে। গণভোটে যদি আপনি যান তাহলে আপনার উইল অফ দ্য পিপুলটাই সুপ্রিম হবে, এটা নিয়ে কারো কোনো প্রশ্নের সুযোগ নাই। আদেশ জারি করবে কে? এখন আপনি যেটা বলতে পারেন আদেশ জারি করবে, ইটস এ ভেরি ভাইটাল কোশ্চেন যে আদেশ জারি আমরা ইউজুয়াল প্র্যাকটিসটা আমরা কি দেখি? ইউজুয়াল প্র্যাকটিসটা হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রের যিনি প্রধান, প্রেসিডেন্ট করেন, সেটা একটা স্বাভাবিক অবস্থায়, এটা একটা স্বাভাবিক অবস্থায়। আপনার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছেন এখন, যাদেরকে জনগণ নিয়ে আসলো বা পলিটিক্যাল পার্টিজ সবাই মিলে যাদেরকে এন্ডোর্স করলো, এটাও তো এই সরকারটাও তো জনগণ অভিপ্রায়ের সরকার। কিন্তু এটা তো সংবিধানে কি আছে? আমি বলছি আচ্ছা, জনগণের অভিপ্রায় সমস্ত সংবিধানের উপরে। বাংলাদেশে যে গণঅভ্যুত্থানটা সূচিত হলো বা গণঅভ্যুত্থানটা মানে করলো, এই দেশের জনগণ সফল করলো, এটা কি সংবিধান অনুযায়ী হয়েছিল? না। জনগণ চেয়েছে হাসিনা থাকবে না, গেট লস্ট। হাসিনাকে জনগণ বলেছে গেট লস্ট, এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তার মন্ত্রীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, বিচারপতি মানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সবাই পালাতে বাধ্য হয়েছেন। এখন এটা তো ঐতিহাসিক ঘটনা, এটা তো ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা, রাষ্ট্র তো আর আপনার ভ্যাকুয়াম থাকবে না, রাষ্ট্র পরিচালনার জন্য একটা সরকার থাকতে হবে। রাষ্ট্রবিজ্ঞান তো তাই বলে। সেই সরকারটা জনগণ অভিপ্রায়, যেই অভিপ্রায় সরকার, আগের সরকারটাকে, ফ্যাসিস্ট সরকারকে বলেছে গেট লস্ট, সেই জনগণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বলেছেন যে আপনাকে আমরা আপনাকে মানলাম না, ওয়েলকাম না, আচ্ছা আমরা আপনাকে মানি, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরকার প্রধান, আপনি সরকার পরিচালনা করবেন, হোয়াট এভার। এখন কথা হচ্ছে কি যে উইল অফ দ্য পিপুল তো প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আছে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটাকে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং প্রফেসর মোহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, স্পিরিট অফ দ্য আপনার আপরাইজ, জুলাই আপরাইজের এটা তো আপনি অবশ্যই আফোর্ড করে উনি অবশ্যই প্রক্লেম করতে পারেন। আর প্রেসিডেন্ট স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা ছিল। তিনি কি নির্বাচিত প্রেসিডেন্ট সেই অর্থে? নিশ্চয়ই না। আমি আর একটু কথা বলে দিই, বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট না। এই প্রেসিডেন্ট তো 18 সালে যেই দিনের ভোটটা রাতের বেলা হলো, আগের দিন রাতে হয়ে গেল, সেই পার্লামেন্টের একটা অবৈধ পার্লামেন্টের, এবং একটা ফেক পার্লামেন্টের মেম্বারদের ভোটে তিনি অধিষ্ঠিত হয়েছেন প্রেসিডেন্ট পদে। তার মানে তিনি কি ফেক প্রেসিডেন্ট তাহলে? ইয়েস, হোয়াই নট? যদি আপনি ওই পার্লামেন্টকে যদি বৈধ না বলেন, ওই নির্বাচনের স্বীকৃতিটা যদি আপনি না দেন, আপনি যদি অ্যাজ এ সিটিজেন যদি আপনি মনে করেন যে 18 সালের নির্বাচনটা কি কন্ট্রোভার্সিয়াল না, কন্ট্রোভার্সিয়াল যদি নির্বাচনটা হয়ে থাকে, তাহলে সেই কন্ট্রোভার্সিয়াল নির্বাচনের মধ্যে গঠিত পার্লামেন্টও কন্ট্রোভার্সিয়াল, তৎকালীন অপোজিশনটা কন্ট্রোভার্সিয়াল। তো সব কিছু একটা কৃত্রিম অবস্থা ছিল, মানে সব কিছু একটা কৃত্রিম, আমি ফেক বলতে মানে একটা আর্টিফিশিয়াল একটা ফ্লেভার দিয়ে একটা সরকার ছিল, ওটা জোর করে ক্ষমতায় ছিল, সোজা কথা। একটা তস্কর জোর করে আপনার যে চ্যানেলটা, এখন যদি কোনো তস্কর মানে এখন টেলিভিশনটাকে যখন টেলিভিশন বানিয়ে ফেলে, কথার কথা না, টেলিভিশন নাম তো এখন না বোধ নাকি এখন, আচ্ছা এখন যাই হোক, এখন দুঃখিত, তো এখন টেলিভিশন নামটা যদি যখন টেলিভিশন করে দেয়, আপনার কিছু করার আছে? বন্দুক ঠন্দুক নিয়ে করলো, আপনি এখন বলবেন যে যখন টেলিভিশন আজকের আয়োজন, যখন প্রকাশ বলে দিলেন। আচ্ছা, এখন যেটা আপনি বলে দেন মানে বিশেষ পরিস্থিতিতে, এইটা কি বাস্তবতা? এটা কি আমাকে মেনে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে, আইনটা বলে তা না? তো সেজন্য বরং আমি পার্সোনালি মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূসী, যেহেতু তিনি গণঅভ্যুত্থানের সরকার তিনি আদেশ জারি করতে পারেন, তিনি এই গণভোটের আদেশ তিনি জারি করবেন, এবং সেটি সঙ্গত, সেটি হচ্ছে আন্দোলনের চেতনা। উনি যে শপথ নিলেন সেটার কি হবে সেটা ভিন্ন বিতর্ক বলছি। আচ্ছা, আপনি রিপন ভাই যেগুলো বললেন এবং প্রিন্স ভাই, সে বিষয়ে আপনি চাইলে বলতে পারেন এই ইস্যুতে। তবে প্রিন্স ভাই একটা কথা বলেছিলেন যে এই যে জুলাই সনদ, গণ অভ্যুত্থান বা গণভোট যে বিষয়ে আসে না কেন, দেশে যে দেশি বিদেশি
যে ষড়যন্ত্রের কথা তিনি বললেন, সেই জায়গাটা আপনি পরিষ্কার করবেন কিনা, একটু বলবেন কিনা? আমি একটু আগে দুজনই নেতা, জি, তারপরেও আমি একটু দ্বিমত করি কথা। সেটা আপনি দেখেন, ফ্লোর ওপেন আপনার জন্য বলতে এই পারেন। প্রেসিডেন্ট টিটুলার হেড হোক আর যাই হোক, এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য টিটুলার এই head সরকার কোন ওত জিনিস? নিয়েছে। মানে এই প্রেসিডেন্টের কাছে তো এই সরকার শপথ নিয়েছে, আজিজ ভাই, টেলিভিশনে যা শপথ দেখেছিলাম। নাই, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। আমি ওই অনুষ্ঠানে ছিলাম। শপথ এবং দুইটা একসাথে। একসাথে। 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত নিয়েছে। বলেছে আচ্ছা, আজিজ এই ভাই, সরকার- ধরেন না, শেষ করি। নির্বাচন অবৈধ, না, শেষ তাহলে করি। ফেক প্রেসিডেন্ট, না, না, তাহলে না, এই বলি। সরকারও কি ফেক? আমার বক্তব্য হচ্ছে না, মানে যদি ওই যুক্তি না, না, হয়, না, কেন শোনেন। হবে? আচ্ছা। আমার বক্তব্য আন্দোলনটা কি হচ্ছে ফেক ছিল? সংবিধান বলছে যে না, না, না। শপথ নেওয়ার কথা। আমার কথা হচ্ছে সংবিধান বহাল আছে। আচ্ছা, এই সরকার সাংবিধানিক সরকার। প্রেস সেক্রেটারিও তাই বলেছে, কারণ ওত নিয়েছে 106 অনুচ্ছেদ অনুযায়ী এটার বৈধতা দেওয়া হয়েছে, অর্থাৎ সংবিধান বহাল আছে। 72-এর সংবিধান বহাল আছে। তো যদি বহাল থাকে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো অর্ডিন্যান্স কেউ জারি করার ক্ষমতা রাখে না, ইনক্লুডিং প্রেসিডেন্ট। ভাই আপনার পাবনার মানুষের কি আপনি মানে একটু দুই, হ্যাঁ, জি, শেষ করি। টানাটানি আচ্ছা, করতেছেন? বলেন। গণভোট সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই। সুতরাং গণভোট হবে কিনা তার জন্য গণভোট দরকার। গণভোট তো নাই সংবিধানে। ওনারা গণভোট মনে চাইলে আর হইলো। 52টা নিবন্ধিত দল, তার ভিতরে 30টা দল ঐক্যমত্য কমিশনে বসে, তার ভিতরে আবার 5টা স্বাক্ষর করে নাই। সবাই তো তা নিবন্ধিত না। এখন কি সবাই এই 25টা দল কি দেশের মালিক? তারা যা করবে তাই ঠিক? সংবিধান আগে বলেন, অনেকে বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো অর্ডিন্যান্স জারি করেছে। আরে তখন তো সংবিধান স্থগিত ছিল, এরশাদ অর্ডিন্যান্স জারি করেছে, এখন তো সংবিধান বহাল। তো সুতরাং এই সংবিধানের কোনো সংস্কার করার কোনো এখতিয়ার এই সরকারের নাই, তারপরেও করেছে। সুতরাং এটা প্রশ্ন উঠবে। সরকার যাবে, দেশ থাকবে, দেশ থাকবে, আইন থাকবে, অবশ্যই চ্যালেঞ্জ হবে এগুলি। এক সময় না এক সময় চ্যালেঞ্জ হবে। এখন মুখস্থ সব করে গণভোট, অভ্যুত্থানের সবার আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের কার আকাঙ্ক্ষা, কে কীভাবে জরিপ করেছেন? আপনাদের সংবিধান উল্টায় পাল্টায় ফেলাইতেছেন, যা নাই তাও করতেছেন। কিভাবে জনগণের প্রত্যাশাটা বুঝলেন কিভাবে? ভোট তো হয় নাই। গণঅভ্যুত্থান তো হয়েছে একটা। না, শোনেন, গণঅভ্যুত্থান হয়েছে, জি। গণঅভ্যুত্থান হয়েছে, একটা সরকারও পালিয়ে গেছে, কিন্তু ওইটি হচ্ছে জনগণের সরকার তো আছে। হ্যাঁ, অভিপ্রায় জনগণের আছে, কিন্তু আপনি তো সরকার তো ওত নিয়েছেন সংবিধান সমুন্নত রাখার জন্য। সংবিধান তো বহাল আছে, সংবিধান অনুযায়ী 106 অনুচ্ছেদ নিজে ওত নিয়েছেন, সংবিধান তো বহাল আছে। আপনার সংবিধানের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আবার সংবিধানই বলে একমাত্র সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টও যে আইন সংবিধানে লেখা আছে, পার্লামেন্ট যেটা পাস করেছে, সুপ্রিম কোর্টও সেটা চেঞ্জ করতে পারবে না। নূতন আইন যদি করে সংসদ, সেটা যদি সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়, সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। তো সুতরাং এটা পুরোটাই জোড়াতালি হচ্ছে, পুরোটাই জোড়াতালি হচ্ছে। এটা অবশ্যই একদিন চ্যালেঞ্জ হবে, অবশ্যই চ্যালেঞ্জ হবে। রিপন ভাই, আপনি কি একটু আপনি বলতে চাচ্ছিলেন, না, বলবেন কিনা? আমি বলতে চাচ্ছি আজিজ ভাইয়ের বক্তব্যের জেরে। না, আমি ওই পুরো আবার ওই কথাটা বলতে চাচ্ছি। জি। সেটা হচ্ছে যে আইনসম্মতভাবে প্রেসিডেন্টই করার কথা, ঠিক আছে, কিন্তু এটা তো একটা বিশেষ পরিস্থিতি, এটা তো একটা বিশেষ পরিস্থিতি। উনি বলছেন যে জনগণের আকাঙ্ক্ষা জরিপ করলাম কি করে, কথার কথা। এখন মানে ওনার বক্তব্য অনুযায়ী জনগণ তো জরিপ করে অভ্যুত্থানে যায় না। জনগণ যে জরিপ করে অভ্যুত্থানে যায় না সেটা তো উনি জানেন, উনি প্রত্যক্ষ করেন না, উনি তো এই দেশেই ছিলেন, তাই না? তো সুতরাং ওনার সাথে আমার কন্টেস্ট করার কোনো বিষয় না। আমি বলতে চাচ্ছি আমার স্পিরিটটা অন্য জায়গায়। আপনি তো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছেন। আচ্ছা, আপনার সংবিধানে জি, আপনি সুযোগ দিবেন। আপনার সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই। আচ্ছা, আমি বারবার যেটা বলি, যখন বিশেষ পরিস্থিতি হয় তখন উইল অফ দ্য পিপুল সবসময় মানে সর্বোচ্চ সম্মান প্রাপ্ত হয়। ওটা কি আপনাকে বিবেচনায় নিতে হবে? যদি জনগণের অভিপ্রায় যদি একটি সরকার হটে যেয়ে থাকে, কোনো সরকার ছিল না 5 তারিখে উনি ছিলেন কি বলে শপথ অনুষ্ঠানে, ওনার মতো আমি ওই অধমও ছিলাম। আচ্ছা, তো কত প্রত্যক্ষ আমিও করেছি, এবং শপথ অনুষ্ঠান বিলম্বিত হয়েছিল, অনেক দেরি, মানে সময় মতো হয়নি, একটু দেরিতেই হয়েছিল। দুইজন আসে নাই বলে, দুইজন আসে না, ওই 106 আসতে দেরি হচ্ছিল না, খবর। তো যাই হোক, 106 আসতে দেরি যাই হোক, হচ্ছে। এখন কথা হচ্ছে কি যে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে প্রতিটি ঘটনাতে স্পিরিট থাকে। আচ্ছা,
একটা এই যে মানুষগুলো একটা পরিবর্তন করে ফেলেন, পরিবর্তনে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করলেন, সেখানে আপনি একটা নতুন সরকার হলো, আর একটা জাতি একটা নির্বাচনের অপেক্ষা করলেন। এখন সবসময় যদি আপনি ওই সংবিধানের আলোকে প্রেসিডেন্ট করবেন, সে প্রেসিডেন্টের নির্বাচনের পদ্ধতিটা মানে যাদের ভোটে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, অফকোর্স আমি পদটাকে, বঙ্গভবনকে, পদটাকে, প্রতিষ্ঠানকে আমি অবশ্যই সম্মান করি, কিন্তু আমি প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মধ্যে প্রেসিডেন্টের নির্বাচন হয়েছে এবং যারা করেছেন তাদের নির্বাচন নিয়েই তো বিতর্ক আছে। এই নির্বাচনকে আমরা কি জাতি মেনেছিল? নিশ্চয়ই মানিনি। এটা তো বলাই হয় যে সারা পৃথিবীতে বলা হয় যে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি দিনের ভোট রাতের বেলা হয়েছে এবং আগের দিন রাতের বেলা হয়েছে। তা আগের রাতের ভোটে যেটা হয়তো আমার একটা প্রহসন নির্বাচন, একটা ফেক নির্বাচন নামে যা কিছু গঠিত হয়। হ্যাঁ, আমি তো বারবার বলি যে এই 14, 18, 24 আপনার অনুষ্ঠানের মাধ্যমে স্ট্রেট বলতে চাই, 14, 18, 24 এই 3টি নির্বাচনের সরকার আরেকটা ভুল হচ্ছে এই 3টি নির্বাচন বাতিল করা। সে বিষয়ে আলোচনা একদিন করা যেতে পারে। প্রিন্স ভাই, আপনার কাছে এই সুযোগ আসবো বিরতির পরে। আমি দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের আয়োজনে আমরা কথা বলছিলাম ভোটের জন্য। আমি বিরতির পরে শুরুতে যেতে চাই রহিন হোসেন প্রিন্স আপনার কাছে। যেমনটি আজিজ ভাই এবং রিপন ভাই বলছিলেন, বিশেষ পরিস্থিতিতে তখন এইভাবে কাজ করতেছে জনগণ, তাদের যে চেতনা, জুলাই অভ্যুত্থানের স্পিরিট, এইসব বিষয়গুলো তিনি গুরুত্ব দিচ্ছেন। ওদিকে আজিজ ভাই সংবিধান, ওসব বিষয়কে তিনি গুরুত্ব দিচ্ছেন। আপনি বলছিলেন যে 106 দেরি হচ্ছিল দেখেই শপথ অনুষ্ঠান। না, সেটা আমি দেরি হচ্ছিল, যদি মিলিয়ে একটু বলেন। আমি মিলিয়ে বলি, 106 ওটাকে আবার পার্সিয়ালি না, আমি ওইটা বলেছি এই কারণে, প্রথম কথা আগে দেখতে হবে, ধরুন না জনগণের তো বটেই অভিপ্রায়ই অভ্যুত্থান হয়েছে। এখন কেউ মনে যদি করে এটা বিপ্লব হয়েছে, তাহলে যদি 5 তারিখেই ধরে নেন একটা বিপ্লবী সরকার গঠিত হইতো, আমি যদি বলছি এখানে, যদি ছাড়া সময় নেই আমি জানি, গঠিত হতো, ন্যাচারালি সংবিধান স্থগিত হতো। আপনি ওই জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধান স্থগিত করে ধরেন আজিজ ভাইকে যদি দায়িত্ব দিতাম আমরা, আজিজ ভাই যা বলতেন ওইটাই হতো, কিন্তু আমরা তো সেটা করি নাই। মানে বিপ্লবী সরকার হইলে তখন আর এত কথা অটোমেটিক্যালি এটা হইতো, কিন্তু আমরা তো এখানে সংবিধান সমুন্নত রাখার কথা বলে ওই যে শপথ অনুষ্ঠানে যাওয়া, এবং উনি কারেক্টলি বলেছেন যে ওইখানে আমরা খালি শপথ ওই রাষ্ট্রপতির অধীনে না, সংবিধান সমুন্নত রাখার কথাই তো হয়েছে। এবং যার প্রেক্ষিতে বলা হচ্ছে, আমরা যতটুকু খবর পেয়েছি ভাই, যে 106 বারে রাষ্ট্রপতিও 106 সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে এটা করেছেন। এখন ধরেন আলোচনা অন্য জায়গায় আসছে। আমি তো বলছি যে দেখেন, এই সনদেরও প্রথমে পটভূমিতে ছিল যে 106 এই অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে, পরে কিন্তু এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং আমি বলছি যে এখন এই আলোচনাগুলো আমি মনে করি অপ্রয়োজন। এই অর্থে বলি, আপনি যদি নতুন করে এই আলোচনাগুলো আনেন, তাহলে এই যে গণতন্ত্রের পথে যাত্রার জন্য যত সময় যে নির্বাচনের জায়গা আমরা যাচ্ছি সেটা বাধাগ্রস্ত হবে, এবং বিশেষ বিশেষ গোষ্ঠী এই সুবিধা নেবে এবং আরো সংকটে পড়ব। আপনি একটু বলেন, বিশেষ গোষ্ঠী এইটা একটা সুবিধা নিতে পারে যদি আমরা ভিন্ন দিকে, ভিন্ন ট্র্যাকে চলাচল শুরু করি? হ্যাঁ, নিতে চাচ্ছে তো। অভ্যুত্থানের একটা শক্তি বেপরোয়া হয়ে গেছে জামাত ইসলাম। হাসা মিচা কত কথা, তাদের ওই যে লোগো পরিবর্তন, তারা এখন ইসলামিক দল না এই ভাব ধরছে। আপনার পূজার ভিতরে যা উলুধ্বনি দেয়, পড়তেছে, যা দরকার ভোট পাওয়ার জন্য যা দরকার সবই করতেছে। এই যে ক্ষমা চাওয়াটা কি ভোটের কোনো ইস্যু এখানে? এই যে ভোটের ইস্যু, এখন ভোট সামনে। ক্ষমা আপনার তো তারা তো ক্ষমাও চাইল না। আপনি বললেন না এই কথাটা জনশ্রুতি, ক্ষমাও চাই, এটার অর্থ না ক্ষমা চাইলেই মাপ হবে, এটার অর্থ এই না। তারা ক্ষমাও চাইল না, শব্দটা এরকম ছিল। তো তার অর্থ এই না ক্ষমা চাইলেই সব শেষ, 71 সব শেষ। নো, দেশ যতদিন থাকবে 71 ততদিন থাকবে। মুক্তিযোদ্ধারা বেঁচে না থাকলেও থাকবে, 71 থাকবে, এবং 71-এর প্রশ্নের জবাব দিতেই হবে সারা জীবন। যারা 71-এর কোলাবরেটর, তাদের বিচার হয়তো কোনো কারণ না করা গেলেও কিন্তু এই প্রশ্ন থেকেই যাবে। এখন ধরেন ভুল ভ্রান্তি যাই হোক, ধরেন আমি বলি যে এই যেটা বলা হচ্ছে, আমি সংবিধানে, আপনি বললেন সংবিধানে, আপনি বলেন তো দেখি, বৈষম্য বিরোধী ছাত্ররা এই প্রেসিডেন্টকে তাড়াইতে চাইছে না? আচ্ছা,
তখন বিএনপি কি বলছে না, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে বলছিল না? হ্যাঁ, জি, কেন বলেছিল। বলছিল? তার মানেই হচ্ছে এই প্রেসিডেন্টের কাছে ওত নিছে, এই সংবিধান অনুযায়ী সরকার চলতেছে। জি, রিপন ভাইয়ের তার কাছে মানে যেতে যদি প্রেসিডেন্টকে ভাগায় দেন, তাহলে সাংবিধানিক নেক্সট প্রেসিডেন্ট কে হবে সংবিধান অনুযায়ী, তারপরে স্পিকারও পলাতক, পদত্যাগ, আবার জি, পদত্যাগ। পদত্যাগ। এখন ধরেন এই যে অনেক প্রশ্ন আছে, সব প্রশ্ন দেশের স্বার্থে বলা যায় না। ধরেন এই যে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে মতামত দিছে, আমি তো নিজেও বলেছি 600 সেনাপ্রধান বলেছে, 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে, তার ভিতরে প্রধান বিচারপতিও ছিল, তার ভিতরে সুপ্রিম কোর্ট আরো বিচারপতি ছিল। 106 কে দিল অনুমতি? এইসব প্রশ্ন তো আসবে। আচ্ছা, আমি একটু রিপন ভাই মানে প্রশ্ন আর সুযোগ নিয়ে ছোট করে যদি আপনি কোনো মন্তব্য করেন, শেষ মন্তব্য যে ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল, প্রশ্ন আর না, আমি রহিন হোসেন প্রিন্স যে কথাটি বলেছেন, আমরা আচ্ছা মানে আমাদের এখন জাতির সামনে প্রধান সংকটটা কি, মানে প্রধান প্রয়োজনটা কি? প্রধান প্রয়োজনটা হচ্ছে একটা নির্বাচিত সরকার। আপনি জানেন যে গত দুদিন আগের, আমার নিজের পত্রিকাতে এটা নিউজ করেছি, সেটা হচ্ছে যে আপনার $4.5 বিলিয়ন US ডলার সার্টেনলি, এটা আপনার IMF এর লাস্ট কিস্তি দেওয়ার কথা ছিল। তারা কিন্তু তারা বলেছেন যে একটা নির্বাচিত নির্বাচিত সরকার সরকার ছাড়া তারা দিচ্ছেন না, দিবেন না। অর্থাৎ একটা পলিটিক্যাল আনসার্টেনটি তারা দেখছেন, তারা রাজনৈতিক অনিশ্চয়তা দেখছেন, ভোট নিয়ে একটা অনিশ্চয়তার কথা তারা ভাবছেন। তো তারা সেজন্য তারা বলছে একটা নির্বাচিত সরকার লাগবে। এখন এই যে $4.5 মানে বিলিয়ন ডলার, এটা তো আমার মানে অর্থনীতিতে ইনজেক্ট করার জন্যই তো টাকাটা আনা হচ্ছিল, তাই না? আপনি এটা নির্বাচিত সরকারের অভাবে যদি আপনি এটা পাচ্ছেন, এরপরে IMF ওয়ার্ল্ড ব্যাংকটা কারা, কথাটা খেয়াল রাখতে জি, হবে, বুঝতে পারছি। তাই না? আচ্ছা। তা আপনি নির্বাচিত সরকারটা আমার জরুরি, না আমি কূটতর্কে জড়িয়ে পড়ে নির্বাচনটাকে বিঘ্নিত করা? জি, শেষ করছি রিপন ভাই, আসলে নির্বাচিত সরকারটাই আমাদের মনে, আমরা সবাই চাচ্ছি ওই জায়গাটায় আমাদেরকে ফোকাস করতে আনার হবে। জন্য জি, প্রাইভেটটা আপনাকে- যেহেতু ওটা, সেটার জন্য আমাদেরকে কি করতে হয়? যখন রুগীর অবস্থা বেশি খারাপ হয়ে যায়, জি, জি, তখন রুগী বাঁচানোর জন্য কি মরফিন দিতে হয়। দ্যাট ইজ দ্য সলিউশন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই বিষয়ে অনেক আলোচনা করার সুযোগ আছে, আমরা আলোচনা করতে পারবো। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।